সুতারা এটি এমন এক ছেলের কথা যার বুকে ছিল ত্রাস আর মাথায় একটাই দুর্ভাবনা। তার অন্ধ বোনের শরীর আচমকা খুব দুর্বল হয়ে পড়েছিল এবং সে অতি কষ্টে তাকে ক্লিনিকে নিয়ে ছুটছিল। তার হাতে না ছিল কড়ি, না ছিল উদ্ধার করার মতো কেউ। সে ফুটপাতে দাঁড়িয়ে চলাচলকারী সমস্ত বাহনের কাছে করুণা খুঁজছিল, অথচ কেউ তার দিকে একবারও তাকায়নি। ঠিক তখনই একটি দামি মোটর এসে দাঁড়াল। মোটর থেকে নামল এক বিত্তবান যুবক, যে ওই ছেলে এবং তার অন্ধ বোনের অবস্থা দেখে এমন একটি কাজ করল যা দেখে সেখানে উপস্থিত থাকা জনতার চোখে জল চলে এলো। শ্রোতারা, বেলাটা ছিল দুপুর, সড়কে জনতার ভিড় ছিল, বাহনগুলো বেগে চলাচল করছিল। তবে সেই ভিড়ের মাঝে একটি ছেলে ছিল যাকে বড্ড ব্যাকুল দেখাচ্ছিল। তার নাম ছিল রাহুল। প্রায় ২০ বছরের এক সাদাসিধে ছেলে, মুখে মলিন ছাপ, অথচ এই সময়ে তার চোখে ত্রাস পরিষ্কার বোঝা যাচ্ছিল। তার সঙ্গে একটি জরাজীর্ণ ট্রলিতে শুয়েছিল তার বোন মীরা। মীরা গত ২ বছর ধরে অন্ধ ছিল। একটি বস্তিতে বাস করার কালে আগুনে আটকে তার হাঁপানি বেড়েছিল। সেই অনল তার ২ চোখ চিরতরের জন্য কেড়ে নিয়েছিল। সেই রাতের পর হতে রাহুলের জীবন সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। আগে সে বিদ্যালয়ে যেত, তার লক্ষ্য ছিল শিক্ষালাভ করে একটা সুন্দর পেশা ধরবে। তবে বোনের অসুখের পর তাকে বিদ্যালয় ছাড়তে হয়। পরিবার বাঁচানোর খাতিরে সে টুকটাক শ্রম দিতে শুরু করে। কখনো চায়ের দোকানে বাসন ধোয়া, কখনো জুতো পালিশ করা, কখনো মাল টানা। সে প্রতিনিয়ত ঘাম ঝরাত, কেবল এই আশায় যেন তার বোনের কোনো ওষুধের ঘাটতি না পড়ে। মীরা হামেশাই তাকে ছুঁয়ে কেঁদে ফেলত। একদিন সে রাহুলকে বলেছিল, দাদা, আমি যদি তখন বস্তিতে না থাকতাম তবে হয়তো আজ তোর দশা এমন হতো না। রাহুল সাথে সাথে তার হাত চেপে ধরেছিল। বোন, এমন কথা বলবি না, তুই আমার সব। মীরার গাল বেয়ে অশ্রু গড়িয়ে ঝরতে শুরু করেছিল। কিন্তু ভাই, তোর বয়স তো এখন খেলাধুলোর, আর তুই আমার তরে এত খাটুনি খাটছিস। রাহুল হেসেছিল, অথচ তার হাসির আড়ালে যন্ত্রণাটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। মীরা, ভাই যদি বোনের ছায়ায় না থাকে তবে আর কে থাকবে? মীরা তখন আর কিছু বলতে পারেনি। অথচ আজ হালচাল আরও করুণ হয়ে পড়েছিল। দুপুরে আচমকা মীরার ভীষণ হাঁপানি শুরু হয়। তার দম ফেলতেও কষ্ট হচ্ছিল। রাহুল চমকে উঠেছিল। সে টের পেয়েছিল যে এবার তাকে দ্রুত চিকিৎসালয়ে নিয়ে দৌড়ানো দরকার। তবে মুশকিল হল, তার পকেটে মাত্র ৮০ টাকা ছিল। এত সামান্য অর্থে তো রিকশাও মেলা ভার ছিল। তবুও সে আশা ছাড়েনি। সে অতি কষ্টে তার বোনকে ঠেলাগাড়িতে শুইয়ে বস্তি হতে বার করে আনে। মোড় অবধি যেতেই সে ক্লান্ত হয়েছিল, তবুও সে হার মানেনি। সড়কে গিয়ে সে চলমান সমস্ত বাহনকে আটকানোর প্রয়াস চালাতে থাকল। বাবু, কৃপা করে আমায় উদ্ধার করুন, আমার বোনের শরীর বড্ড খারাপ। অথচ পথিকেরা ব্যস্ততার ঘরে ছিল। কেউই তার ডাক শুনতে প্রস্তুত ছিল না। কয়েকজন মানুষ তাকে এড়িয়ে চোখ ফিরিয়ে নিচ্ছিল। কয়েকজন মানুষ এমন রূপে হেঁটে যাচ্ছিল যেন তারা কিছুই বোঝেনি। একটি মোটর তার ধার ঘেঁষে গেল। রাহুল করজোর করে বলল, বাবু, কৃপা করে মোদের ক্লিনিকে পৌঁছে দিন। অথচ মোটরটি না দাঁড়িয়েই চলে গেল। রাহুলের চোখে অশ্রু জমে এলো। সে তার বোনের পানে তাকালো। মীরা কষ্টে কাঁপছিল। দাদা, ছাড়, সম্ভবত আমার কপালে এটাই আঁকা আছে। রাহুল সাথে সাথে ডুকরে উঠল। অমন কথা বলিস না তুই, আমি তোর কিছুই হতে দেব না। সে পুনরায় সড়কের মধ্যখানে গিয়ে দাঁড়াল। এবার সে উচ্চস্বরে আর্তনাদ করে উঠল, কেউ আছেন যে আমায় উদ্ধার করবেন? অথচ জনতার মাঝ হতে কেউ সামনে এলো না। কিছু মানুষ কেবল মজা দেখছিল। ঠিক তখনই তফাৎ হতে একটি সাদা বর্ণের জাঁকজমকপূর্ণ মোটর আসতে নজরে এলো। বাহনটি বড্ড মহার্ঘ বোধ হচ্ছিল। রাহুল ভাবল, বুঝি এটিও না দাঁড়িয়েই চলে যাবে। তবে তবুও সে অন্তিম ভরসা রেখে হাত নাড়ল। আর বিস্ময়ের ব্যাপার হল যে বাহনটি আসলেই দাঁড়িয়ে পড়ল। রাহুল খানিকক্ষণের তরে হতবাক হয়ে পড়ল। মোটরের পাল্লা খুলল, আর ভেতর হতে প্রায় ৩০ বছরের এক সুদর্শন যুবক নেমে এলো। তার নাম ছিল বিক্রম। সে নগরের এক বড্ড ধনী শিল্পপতির পুত্র। বিক্রম যেই রাহুল আর তার বোনের দশা দেখল, তার চেহারা থমথমে হয়ে উঠল। সে দ্রুত গতিতে ওদের নিকটে এলো। কি ঘটেছে? রাহুলের নয়ন হতে অশ্রু ঝরতে লাগল। বাবু, আমার বোনের শরীর বড্ড খারাপ, মোদের চিকিৎসালয়ে পৌঁছতে হবে, অথচ আমার পকেটে কড়ি নেই। বিক্রম এক পলকও না ভেবে বলল, খরচের ভাবনা ভাবিস না, জলদি ওকে মোটরে তোল। কথাটি শুনে রাহুল বিস্মিত হয়ে পড়ল। অদ্য অবধি কেউই তাকে এমন জলদি ভরসার বাণী শোনায়নি। বিক্রম স্বয়ং মীরাকে যতনে ধরে মোটরের পিছনে লাসনে শুইয়ে দিল। অতঃপর সে রাহুলকে জানালো, তুইও উঠে পড়, আমরা জলদিই ক্লিনিকে ছুটছি। রাহুলের নয়নে জল ভরে এলো। তার প্রত্যয়ই জাগছিল না যে এক অচেনা ব্যক্তি তার তরে এত কাজ করছে। বাহনটি বেগে চিকিৎসালয়ের পানে ছুটতে থাকল।
অথচ পথিমধ্যেই মীরার শরীর আচমকা অধিক বিকল হতে আরম্ভ করল। আর সেই ক্ষণেই এমন ঘটনা ঘটল যা কেউই ভাবতেও পারেনি। আর সেথা হতেই অত্র কাহিনীতে এমন এক বাঁক আসতে বসেছিল যা রাহুল আর তার বোনের গোটা ভাগ্য পাল্টে দেবে। মোটরটি তীব্র গতিতে চিকিৎসালয়ের পানে ছুটছিল। রাহুল পিছনের আসনে তার বোনের ধারে বসেছিল। তার ডান হাত বোনের মাথায় এবং বাম হাত তার বুকে ছিল। মীরার দম ঘন ঘন পড়ছিল। তার চেহারায় যন্ত্রণার দাগ পরিষ্কার বোঝা যাচ্ছিল। রাহুলের নয়ন বেয়ে ক্রমাগত অশ্রু ঝরে পড়ছিল। বোন, আর কিছুক্ষণ, আমরা চিকিৎসালয়ে ঢুকতে চলেছি। তবে মীরার দশা প্রতিক্ষণে করুণ হচ্ছিল। বিক্রম অগ্রভাগে চালকের আসনে বসেছিল। সে প্রতিনিয়ত লুকিং গ্লাস আয়না দিয়ে পিছনে তাকাচ্ছিল। সে টের পাচ্ছিল যে পরিস্থিতি বেশ ভয়াবহ। সে বাহনের বেগ অধিক চড়িয়ে দিল। সড়কে প্রচুর ট্রাফিক ছিল, তবুও সে অতি কষ্টে পথ বানিয়ে বেগে ছুটে চলছিল। আচমকা মীরার হাঁপানি অতি প্রবল হয়ে উঠল। সে নয়ন বুজে লুটিয়ে পড়ল। রাহুল চমকে উঠল। মীরা, মীরা, চোখ খোলো! অথচ মীরা কোনো সাড়া দিচ্ছিল না। রাহুলের স্বর জড়িয়ে এলো। বাবু, জলদি ছোটান, বোন কিছুই বলছে না। বিক্রম সাথে সাথে জানালো, ডরাস না, আমরা এক্ষুনি ক্লিনিকে ঢুকে পড়ব। কিছুক্ষণ বাদে মোটরটি ক্লিনিকের দরজায় হাজির হল। বিক্রম কাল ব্যয় না করেই মোটর রাখল। সে তড়িঘড়ি বাহিরে পা রেখে উচ্চস্বরে হাঁকল, কেউ আছো? জলদি বেড পাঠাও। ক্লিনিকের 2 জন স্বাস্থ্যকর্মী সাথে সাথে দৌড়ে এলো। ওরা মীরাকে ট্রলিতে চাপিয়ে ভিতরে টেনে নিল। রাহুলও ফুপিয়ে ফুপিয়ে ওদের পিছনে ছুটল। চিকিৎসকরা তাকে সাথে সাথে জরুরি কক্ষে ঢুকিয়ে নিলেন। পাল্লা আটকানো হয়ে পড়ল। রাহুল বাহিরে অপেক্ষায় ছিল। তার হৃদয় ভীষণ বেগে কাঁপন তুলছিল। বিক্রমও ওখানেই স্থির ছিল। সে রাহুলকে পানির পাত্র বাড়াল। পানি পান কর, তুই বড্ড চমকে আছিস। রাহুল শিহরিত করপল্লবে পাত্রটি ধরল। বাবু, অদ্য যদি আপনি না আসতেন তবে হয়তো আমি বোনকে ক্লিনিকেও ঢোকাতে পারতাম না। বিক্রম মৃদু হাস্যে শোনাল, কখনো সখনো ঈশ্বর কাহাকেও অপরের উদ্ধারের নিমিত্তে প্রেরণ করেন। রাহুল তার পানে চাইল। তার বোধ জাগল যে এই দুনিয়ায় আজও নেক বান্দা বাঁচে। অনুমান 15 পল বাদে জরুরি কক্ষের পাল্লা নড়ল। চিকিৎসক বাহিরে আসলেন। রাহুল তড়িঘড়ি তার নিকটে দৌড়ে পৌঁছল। চিকিৎসক, আমার বোন কিরূপ আছে? চিকিৎসক থমথমে স্বরে শোনালেন, বর্তমানের তরে ওকে বাঁচিয়ে রেখেছি, অথচ তার হাল আজও বিপজ্জনক। রাহুলের অন্তর কেঁপে উঠল। এর অর্থ? চিকিৎসক জানালেন, ওর জলদি অস্ত্রোপচারের দরকার। তেমন না ঘটলে ওর প্রাণের শঙ্কা হতে পারে। রাহুলের পদযুগলের নিচ হতে ভূমি কেঁপে উঠল। অস্ত্রোপচার? চিকিৎসক মুন্ডু দোলালেন। জি, এবং অস্ত্রোপচার যেই জলদি ঘটে ততই উত্তম। রাহুল ত্রস্তচিত্তে প্রশ্ন ছুড়ল, চিকিৎসক, ইয়াতে কত কড়ি লাগবে? চিকিৎসক কাগজের পানি চেয়ে শোনালেন, কমপক্ষে 1.5 লক্ষ। এই বাণী কানে রাহুলের নয়ন গোল গোল হয়ে উঠল। 1.5 লক্ষ? তার স্বর আটকাতে থাকল। চিকিৎসক, আমার হাতে তো এতটা অর্থ নেই। চিকিৎসক থমথমে মুখে জানালেন, শুনুন, মোরা কড়ি ব্যতি রেখে অস্ত্রোপচার আরম্ভ করতে সক্ষম নই। আপনাকে অতি দ্রুত গতিতে ইহার জোগাড় করে আনতে হবে। এই বচন দিয়ে চিকিৎসক ভিতরে হেঁটে গেলেন। রাহুল ওখানেই মেঝেকে ধসে পড়ল। তার নয়নের বাড়ি কোনো মতেই রুখছিল না। আমি 1.5 লক্ষ কোথা হতে আনব? সে মস্তকে কর রেখে কাঁদল। বিক্রম ধারেই উপস্থিত ছিল। সে রাহুলকে এমন দশায় পেয়ে তার হৃদয় ভিজে উঠল। সে আস্তে আস্তে তার নিকটে আসল। রাহুল? রাহুল মুখ উঠাল। তার নয়ন রক্তিম হয়ে পড়েছিল। বাবু, চিকিৎসক 1.5 লক্ষ খুঁজছেন। আমার পকেটে তো 150 নেই। সে পুনরায় ফুঁপাতে আরম্ভ করল। বিক্রম খানিকক্ষণ মৌন হয়ে থাকল। অতঃপর সে ধীর কণ্ঠে শোনাল, যদি অর্থের কারণে তোর বোনের আরোগ্য থমকি দাঁড়ায় তাহলে তার ভাবনা ভাবিস না। রাহুল বিস্মিতরূপে তার পানে চাইল। অর্থ? বিক্রম সোজাসুজি জানাল, অস্ত্রোপচারের সমস্ত গুড়ি আমি ভরব। রাহুলের প্রত্যয়ই জাগল না। হ্যাঁ? বিক্রম পুনরায় শোনাল, জি, তোকে 1 কানাকড়িও গুনতে হবে না। রাহুল খানিকক্ষণ তার পানে চেয়ে থাকল। অতঃপর আচমকা তার নয়ন হতে অধিক বেগে অশ্রু ঝরতে থাকল। সে খাড়া হয়ে কর যুক্ত করে শোনাল, বাবু, আমি আপনার অত্রধার চিরকাল ভুলব না। বিক্রম সাথে সাথে তার কবজি চেপে ধরল।
অমন করিস না, ইহা কোনো ধার নহে, মানবেরই কর্ম মানবকে উদ্ধার করা। ওই ক্ষণে চিকিৎসক পুনরায় বাহিরে আসলেন। বিক্রম তার নিকটে হাঁটল। চিকিৎসক, অস্ত্রোপচার জলদি আরম্ভ করুন, যেই করি লাগবে আমি মেটাব। চিকিৎসক ওকে খেয়াল করে তাকালেন। আপনি কি ব্যাধিতের পরিজন? বিক্রম জানাল, নই, তবে অদ্য হতে আমি ওদের পক্ষে রইলাম। চিকিৎসক মুন্ডু দোলালেন। বেশ তো, মোরা জলদি জোগাড় বানাচ্ছি। খানিকক্ষণের মাঝেই মীরাকে শল্যচিকিৎসার কামরায় ঢুকিয়ে দেওয়া হল। রাহুল বাহিরে কেদারায় বসেছিল। তার অন্তর ভীষণ বেগে কাঁপন তুলছিল। বিক্রমও তার ধারেই ধসে পড়ল। অনুমান 2 প্রহর যাবৎ অস্ত্রোপচার ঘটল। প্রত্যেকটি পল রাহুলের সমীপে এক যুগের ন্যায় বোধ জাগাচ্ছিল। সে ঈশ্বরের চরণে ক্রমাগত ফরিয়াদ জানাচ্ছিল, ওগো প্রভু, আমার বোনকে রক্ষা করো। পরিশেষে শল্যচিকিৎসার কামরার পাল্লা নড়ল। চিকিৎসক বাহিরে আসলেন। রাহুল তড়িঘড়ি খাড়া হল। চিকিৎসক। চিকিৎসকের অধরে মৃদু হাস্য ছিল। অস্ত্রোপচার জয়যুক্ত ঘটেছে। এই বচন কানে রাহুলের নয়ন হতে উল্লাসের বাড়ি ঝরে পড়ল। আদতে? চিকিৎসক শোনালেন, এবার ওর কিছুদিন আরামের দরকার পড়বে, তবে শঙ্কা দূরীভূত হয়েছে। রাহুল আরামের শ্বাস ছাড়ল। সে সাথে সাথে বিক্রমের পানে ফিরল। বাবু, অদ্য যদি আপনি না আসতেন তবে সম্ভবত। তার স্বর আটকে গেল। বিক্রম হাসল। এখনই সমস্ত ভালো আছে। খানিকক্ষণ বাদে মীরাকে কেবিনে বদলি করা হল। রাহুল তার ধারে চাপল। মীরার হুঁশ জাগলে সে আস্তে আস্তে নয়ন মেলল। সে সম্মুখে রাহুলকে খুঁজল। দাদা, মোরা চিকিৎসালয়ে? রাহুলের নয়নে পুনরায় অশ্রু জমে এলো। জীবন, তোর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, এবার তুই চাঙ্গা হয়ে উঠবি। মীরা ক্ষীণ কণ্ঠে শোনাল। তবে অর্থ? রাহুল জবাব দিতে যাবে তার পূর্বেই বিক্রম সামনে এলো। খরচের ভাবনা ভাবিস না, তোর আরোগ্য ঘটে গেছে। মীরা আওয়াজ শুনল, বাবু, আপনি কে? বিক্রম হাসল। নিছকি একজন বান্দা যে মনুষ্যত্ব বাঁচানোর প্রয়াস করেছে। মীরার নয়ন ভিজে উঠল। বাবু, বর্তমানের যুগে এমন অন্তর বড্ড অল্প লোকেরই মেলে, অথচ ওরা বুঝত না যে কাহিনীটি এইখানে সমাপ্ত ঘটার নহে। আসলে ওদের ভাগ্যে এমন একটি রহস্য সামনে জাগতে বসেছে যা তামাম জগৎ পাল্টে দেবে। এবং যবে ওই রহস্য প্রকাশ্যে আসবে তখনই রাহুল ও মীরা উভয়ই বিস্মিত হয়ে পড়বে। কেননা ওই বিত্তবান যুবকের উদ্ধারের নেপথ্যে এমন একটি হেতু ছিল যা জেনে সকলের নয়ন আর্দ্র হবে। ক্লিনিকের কামরায় মৃদু নিস্তব্ধতা ছিল। মীরা শয্যায় লুটিয়েছিল, আর রাহুল তার ধারে কেদারায় ছিল। অস্ত্রোপচারের 3 দিবস পেরিয়ে গেছিল। এক্ষুনি তার হাল পূর্বের থেকে অতি উত্তম। রাহুল প্রতিনিয়ত ঈশ্বরকে শুকরিয়া জানাচ্ছিল। সে কল্পনাও করেনি যে যেই প্রহরের সূচনা বড্ড ত্রাস ও দুর্ভাবনা নেখে ঘটেছিল, ওই প্রহরটিই ওদের ভাগ্যের সর্বাপেক্ষা বৃহৎ অবলম্বন রূপে টিকবে। বিক্রমও রোজ ক্লিনিকে আসত। সে কোনোদিন পথ্যের জোগাড় আনত, কোনোদিন চিকিৎসকের সঙ্গে বাক্য ছুড়ত, কোনোদিন মীরার সাথে হাস্যে আলাপ জুড়ত। রাহুল বহুবার ওকে লক্ষ্য করত আর ভাবত, বর্তমানের কালে এক অচেনা মানব এতটা নেক কী রূপে হতে পারে। চতুর্থ রোজ গোধূলিতে যবে বিক্রম ক্লিনিকে পৌঁছাল, তার মুঠোয় কয়েকটা আপেল ও পথ্যের থলি ঝুলছিল। মীরা আওয়াজ পেয়েই হাস্যে শোনাল, আসুন বাবু, অদ্য পুনরায় ফিরেছেন। বিক্রম হাসল, কিরূপ আছো তুই? মীরা আস্তে আস্তে শোনাল, এক্ষণে তো পূর্বের থেকে অতি উত্তম টের পাচ্ছি। এই তামাম আপনার দৌলতেই ঘটেছে। বিক্রম মুন্ডু দোলাল, নহে বোন, এই তামাম চিকিৎসক ও ঈশ্বরের দয়া। রাহুল নীরবতায় উভয়ের বাক্য গিলছিল। খানিকক্ষণ বাদে মীরা আস্তে আস্তে শোনাল, বাবু, আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছুক। বিক্রম জানালো, হ্যাঁ বোন, বল। মীরা শোনাল, আপনি মোদের তরে এতটা কাজ কেন করছেন? মোরা তো আপনাকে জানতামও না। কামরায় খানিকক্ষণের তরে নীরবতা ছেয়ে গেল। বিক্রম খানিকক্ষণ মৌন হয়ে থাকল। অতঃপর সে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। বোন, আমি যদি তোকে আসল রহস্যটা জানাই তবে সম্ভবত তুই বিস্মিত হয়ে পড়বি। মীরা ও রাহুল উভয়েই কারপানে ঘুরতে থাকল। কিসের রহস্য? বিক্রম আস্তে আস্তে শোনাল, আদতে অদ্য হতে অনুমান 25 সাল পূর্বে আমার দাদার ভাগ্যেও হুবহু এমনই একটি প্রহর নেমেছিল। মীরা ধ্যান সহকারে গিলতে থাকল। বিক্রম শোনাতে আরম্ভ করল, আমার দাদা ওই কালে বড্ড দরিদ্র ছিল। তার হাতে না কড়ি জুটত, না কোনো সহায়। একদা তার ভাই
মানে আমি স্বয়ং ভীষণ রুগ্ন হয়ে পড়ি। দাদা আমায় চিকিৎসালয়ে টেনে নিয়ে চলল, তবে তার পকেটে অর্থ মিলল না। তখনই এক অচেনা ব্যক্তি তাকে উদ্ধার করেছিল। ওই মানুষটি কোনরূপ বাধা না চেয়েই আমার নিজের সম্পূর্ণ আরোগ্য ঘটিয়েছিলেন। মীরা ও রাহুল ধ্যান সহকারে তার বচন গিলছিল। বিক্রম বলতে থাকল, ওই দিন দাদা সেই মানুষটিকে প্রশ্ন ছুড়েছিল যে তিনি এতটা মহৎ কল্যাণ কিসে করছেন। তখনই ব্যক্তিটি কেবল একটি বাক্যই শুনিয়েছিলেন, যবে ভাগ্য তোকে ক্ষমতা যোগাবে তবে অপর কারোর উদ্ধার নিশ্চয়ই করিস। বিক্রমের স্বর খানিক খাদে নেমে এলো। দাদা ওই দিনই প্রতিজ্ঞা নিয়েছিল যে ভাগ্যে যদি কোনোদিন ক্ষমতা জোটে তাহলে সেও কোনো দরিদ্রকে নিশ্চয়ই উদ্ধার করবে। রাহুলের নয়নে মৃদু বিস্ময় ফুটে উঠল। বিক্রম অধিক শোনাল, কয়েকটা সাল বাদে দাদার নসিব পাল্টে ঘরে। সে প্রচুর খাটুনি খাটে, আর অদ্য তার প্রকাণ্ড এক কারখানা। মীরা আস্তে আস্তে প্রশ্ন রাখল, অতঃপর? বিক্রম হাস্যে জানাল, দাদা প্রতিক্ষণে আমায় শেখাত, বিক্রম, দুনিয়ায় যেই চূড়াতেই পৌঁছো, গরিব বান্দাদের ঠিকঠাক উদ্ধার করিস। রাহুলের নয়নে বাড়ি জমে এলো। বিক্রম পুনরায় শোনাল, ওই দিন যবে আমি সড়কে তোকে পেলাম আর বোনকে ওই দশায় পেলাম, তখনই আমার ওই ঘটনাটাই ধ্যানে ভেসে উঠল। সে মৃদু হাসল। আমার বোধ জাগল, সম্ভবত অদ্য সেই ক্ষণ যেই ক্ষণ আমার কারোর উদ্ধার ঘটানো কর্তব্য। কামরায় খানিক্ষণের তরে নীরবতা নেমে এলো। মীরার নয়ন ভিজে উঠল। সে শিহরিত করপল্লবে বিক্রমের কবজি চেপে ধরল। বাবু, অদ্য তুই সাব্যস্ত করে দিলি যে মনুষ্যত্ব আজও টিকে রয়েছে। রাহুলও কেঁদে ভাসাল। অথচ কাহিনী এইখানে সমাপ্ত ঘটেনি। আদতে আজও একটি বৃহৎ বাঁক জাগার অপেক্ষা ছিল। আগামী রোজ দুপুরে যবে চিকিৎসক মীরাপে যাচাই করছিলেন, তখনই তিনি শোনালেন, এখনে তুই 3 দিবস বাদে বস্তিতে ফিরতে পারবি। রাহুল বড্ড আহ্লাদিত হল, তবে তার অন্তরে একটি দুর্ভাবনাও জাগল। বস্তিতে ফিরে সে তার বোনের দেখভাল কী রূপে চালাবে? তাকে তো শ্রমেও খাটতে হয়। ঠিক গোধূলিতে বিক্রম পুনরায় ক্লিনিকে পৌঁছাল। রাহুল ওকে শোনাল, বাবু, আমি আপনাকে প্রচুর শুকরিয়া পেশ করছি, অথচ এখনে ভবিষ্যতের প্রহরের তরে ভয় জাগছে। বিক্রম প্রশ্ন রাখল, কিসে? রাহুল আস্তে আস্তে জানাল, আমায় শ্রমেও দৌড়তে হয় এবং বোনকে একলা ফেলাও মুশকিল ঠেকবে। বিক্রম খানিকক্ষণ ধ্যানে ডুবল। অতঃপর সে শোনাল, আমি যদি তোর দ্বিতীয় উদ্ধার ঘটাই? রাহুল হতবাকরূপে তার পানে চাইল। কী রূপ উদ্ধার? বিক্রম হাসল, আমার কারখানায় একটি দপ্তর রয়েছে। ওইখানে মোদের এক ভরসাযোগ্য বালকের প্রয়োজন, যে কাগজপত্রের দায়িত্ব সামলাতে সক্ষম। রাহুল ধ্যান সহকারে তার বাক্য গিলল। বিক্রম শোনাল, দায়িত্ব অধিক শক্ত নহে এবং মাইনেও উত্তম। রাহুলের নয়ন গোলাকার হয়ে উঠল। আপনি আমায় পেশা দেবেন? বিক্রম মুন্ডু তোলাল, তুই যদি চাস তবে জি। রাহুলের নয়ন হতে পুনরায় অশ্রু ঝরে পড়ল। বাবু, আপনি মদের তরে এতটা কাজ ঘটালেন? বিক্রম মুচকি হেসে শোনাল, এই তামাম ঈশ্বরের ইশারা। মীরাও এই তামাম গিলছিল। সে গদগদ স্বরে শোনাল, বাবু, অদ্য তুই কেবল মোদের উদ্ধার করিসনি, মোদের নসিব পাল্টে দিয়েছিস। অথচ কপালে আজও এক বৃহৎ চমক চাপা পড়ে, এবং যবে ওই গুপ্তকথা প্রকাশ্যে জাতবে, তখনই রাহুল, মীরা ও স্বয়ং বিক্রমও হতবাক হয়ে পড়বে।